বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি একটি প্রশ্ন দিয়ে শুরু করব। আপনি কি কখনো কারো মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছেন সে আসলে কি বলতে চাইছে, যদিও সে কিছু বলছে না? একটা নীরবতা আছে যা কথার চেয়ে বেশি বলে। একটা হাসি আছে যার পেছনে লুকানো থাকে অনেক না বলা কথা। একটা ঠিক আছে যেটা আসলে ঠিক নেই মোটেও। বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জীবনে এই নীরবতা আছে, এই হাসি আছে, এই ঠিক আছে। আজকের ভিডিওতে আমরা সেই না বলা কথাগুলো বলবো। কিন্তু এই ভিডিও শুধু কষ্টের গল্প নয়, এটা আশার গল্প। কারণ নবম পে স্কেল এই না বলা কথাগুলোর উত্তর হতে পারে। একদম শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রথম অধ্যায়। যে মুখোশ প্রতিদিন পড়তে হয় দর্শক। প্রতিদিন সকালে একটি ঘটনা ঘটে বাংলাদেশের কয়েক লাখ সরকারি কর্মচারীর জীবনে। তারা ঘুম থেকে ওঠেন, মুখ ধোন, পোশাক পরেন, আয়নার সামনে দাঁড়ান এবং তখন একটা মুখোশ পরেন। এই মুখোশের নাম সব ঠিক আছে। কুমিল্লার দাউদকান্দিতে সরকারি হাসপাতালে কাজ করেন সিরাজুল ইসলাম, 17তম গ্রেড, বয়স 37। সকালে অফিসে এলে সহকর্মীরা জিজ্ঞেস করেন, কেমন আছেন? সিরাজুল বলেন, ভালো। কিন্তু সেই ভালো বলার আগের রাতে তার স্ত্রী বলেছিলেন, এই মাসে ছেলের পরীক্ষার ফি জমা দিতে হবে। সিরাজুল বলেছিলেন, দেব, কিন্তু জানতেন হাতে টাকা নেই। 15 তারিখের আগে বেতন আসবে না। পরীক্ষার ফি জমার শেষ তারিখ 12। সকালে ভালো আছি বলেন, কারণ না বলার উপায় নেই। সহকর্মীর কাছে সংসারের হিসাব দেওয়া যায় না। এই মুখোশ পরা মানুষগুলো প্রতিদিন কাজ করেন, হাসপাতালে রোগী সেবা করেন, অফিসে ফাইল সামলান, স্কুলে পড়ান, কিন্তু ভেতরে একটা চাপা কষ্ট বহন করেন। নবম পে স্কেল কি এই মুখোশ খুলতে পারবে? হ্যাঁ, কিছুটা। কারণ যখন সংসারের হিসাব মেলে তখন মুখে সত্যিকারের ভালো আসে। দ্বিতীয় অধ্যায়। ঘড়ির কাঁটা। সময়ের হিসাব যে কর্মচারী রাখেন দর্শক, একটা অদ্ভুত ব্যাপার আছে। যেসব কর্মচারীর বেতন কম তারা সময়ের হিসাব অদ্ভুতভাবে রাখেন। সিরাজুলের কথাই বলি। মাসের প্রথম সপ্তাহ তিনি একটু স্বস্তিতে থাকেন, বেতন এসেছে, প্রথম কিছুদিন হাতে টাকা আছে। দ্বিতীয় সপ্তাহ থেকে হিসাব শুরু, কতদিন বাকি, মাস শেষ হতে, কত টাকা বাকি আছে, কি কি খরচ সামনে। তৃতীয় সপ্তাহ টানাটানি, বাজারে কম যাওয়া, পরে বলা বেড়ে যাওয়া। চতুর্থ সপ্তাহ অপেক্ষা, বেতনের অপেক্ষা, প্রতিদিন ব্যাংকের মেসেজ চেক করা, বেতন আসার দিন একটু স্বস্তি, তারপর আবার প্রথম সপ্তাহ। এই চক্রটা প্রতি মাসে ঘুরতে থাকে 12 মাস, বছরের পর বছর। ফেনীর একজন কর্মচারী একবার বলেছিলেন, আমার মনে হয় আমি বেঁচে না থেকে শুধু টিকে আছি। প্রতি মাস টিকে থাকার লড়াই। বেঁচে থাকা আর টিকে থাকা, এই দুটোর মধ্যে পার্থক্য বোঝেন? বেঁচে থাকা মানে স্বপ্ন দেখা, পরিকল্পনা করা, ভবিষ্যৎ ভাবা। টিকে থাকা মানে শুধু এই মাসটা পার করা। নবম পে স্কেল এই টিকে থাকা থেকে বেঁচে থাকায় নিয়ে যাওয়ার সুযোগ। তৃতীয় অধ্যায়। একটি ডায়েরি যা কখনো লেখা হয়নি। দর্শক, কল্পনা করুন, সিরাজুল যদি একটা ডায়েরি লিখতেন, প্রতিদিনের ডায়েরি। 1 মার্চ, বেতন এসেছে 18,500 টাকা, বাড়ি ভাড়া দিলাম 5,000, মুদির বাকি দিলাম 2,500, হাতে রইল 11,000। এই দিয়ে সারা মাস চলবে। 8 মার্চ, ছেলে বলল, বাবা ক্লাস ট্রিপে যাব, 300 টাকা লাগবে, দিলুম, কিন্তু এখন হাতে 7,500, আর 23 দিন বাকি। 15 মার্চ, মা ফোন করলেন, বললেন অসুখ করেছে, ডাক্তার দেখাতে হবে। বললাম আগামী সপ্তাহে টাকা পাঠাবো, কিন্তু আগামী সপ্তাহে পাঠানোর মতো টাকা নেই। 20 মার্চ, হাতে 3,000 টাকা, 11 দিন বাকি, ভাড়া দেওয়া আছে, বাজার করতে হবে, কিভাবে হবে। 25 মার্চ, আজ মুদির দোকানে বাকিতে চাল নিয়েছি, লজ্জা লেগেছে, দোকানদার আমার মুখের দিকে তাকিয়েছিল। 31 মার্চ, বেতন এলো, আবার শুরু। এই ডায়েরি কখনো লেখা হয়নি, কিন্তু এই ডায়েরির ঘটনাগুলো সত্যি। বাংলাদেশের লক্ষ লক্ষ সিরাজুলের জীবনে এই ঘটনাগুলো প্রতি মাসে ঘটে। চতুর্থ অধ্যায়। যে কথোপকথন হয় না দর্শক, সুস্থ পরিবারে কথাবার্তা হয়। স্বামী স্ত্রী কথা বলেন, বাবা ছেলে কথা বলেন, কিন্তু আর্থিক চাপে থাকা পরিবারে একটি বিশেষ ধরনের নীরবতা তৈরি হয়। এই নীরবতা মানে কেউ রাগ করেছেন তা নয়, এটা মানে কেউ বলতে চান কিন্তু পারছেন না, কারণ বললে যা হবে তা সামলানো সম্ভব না। সিরাজুলের স্ত্রী সুমাইয়া একজন সংবেদনশীল মানুষ। তিনি জানেন সিরাজুল যখন চুপ থাকেন তখন মানে হলো ভেতরে কষ্ট আছে। একদিন সুমাইয়া বললেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? সিরাজুল বললেন, না। সুমাইয়া বললেন, মিথ্যা বলছো। সিরাজুল চুপ থাকলেন। সুমাইয়া বললেন, আমি জানি, বলতে হবে না। দুজন চুপ থাকলেন কিছুক্ষণ। তারপর সুমাইয়া বললেন,
চা বানাই? সিরাজুল বললেন, হ্যাঁ। এই কথোপকথনে কিছু বলা হলো না, কিন্তু অনেক কিছু বোঝা হলো। দুজনেই জানলেন ঠিক নেই, কিন্তু একসাথে আছি। এই একসাথে আছি অনুভূতিটাই টিকিয়ে রাখে। কিন্তু কতদিন কতদিন শুধু একসাথে আছি দিয়ে চলবে? পঞ্চম অধ্যায়, 3টি প্রতিশ্রুতি যেগুলো রাখা হয়নি। দর্শক, সিরাজুল বিয়ের আগে 3টি প্রতিশ্রুতি দিয়েছিলেন সুমাইয়াকে। প্রথম প্রতিশ্রুতি, প্রতি বছর ঈদে নতুন শাড়ি। 5 বছরে 3 বছর হয়েছে, 2 বছর হয়নি। দ্বিতীয় প্রতিশ্রুতি, বিয়ের 5 বছরের মধ্যে নিজের বাড়ি। 10 বছর হয়ে গেছে, ভাড়া বাসাতেই আছেন। তৃতীয় প্রতিশ্রুতি, তোমার মাকে প্রতি মাসে টাকা পাঠাবো। মাসে মাসে নয়, 2 থেকে 3 মাসে একবার পাঠানো হয়। সিরাজুল এই প্রতিশ্রুতিগুলো মনে রাখেন। সুমাইয়া মনে করিয়ে দেন না, কিন্তু দুজনেই জানেন একটি মানুষ যখন নিজের প্রতিশ্রুতি রাখতে পারেন না, তখন তিনি নিজের কাছেই ছোট হয়ে যান। এই ছোট হয়ে যাওয়াটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে এটা একটা ক্ষত। নবম পে স্কেলের পরে বেতন বেড়ে ভাতাসহ 33 থেকে 35 হাজার টাকা হলে সিরাজুল একটি পরিকল্পনা করবেন। প্রতি মাসে 5,000 সঞ্চয়, 5 বছরে 3 লাখ। জমির উপর ভিটে, সেটা হয়তো বড় বাড়ি নয়, কিন্তু নিজের। সেই ভিটের মালিক হলে সিরাজুল সুমাইয়াকে বলবেন, তোমার সাথে একটা প্রতিশ্রুতি রেখেছি। সুমাইয়া বলবেন না, বাকি দুটো? তিনি শুধু হাসবেন। ষষ্ঠ অধ্যায়, অফিসের টেবিলে যে কাজ মন দিয়ে হয় না। দর্শক, এবার একটু সৎ কথা বলি। যখন কেউ মানসিক চাপে থাকেন, তখন কি তিনি কাজে সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন? গবেষণা বলছে না। মানসিক চাপ কর্মদক্ষতা কমায়, এটা বৈজ্ঞানিক সত্য। আর্থিক উদ্বেগ মানুষের মস্তিষ্কের একটা বড় অংশ দখল করে নেয়, বাকি অংশে কাজ হয়। সিরাজুল অফিসে বসেন, সামনে ফাইল, কিন্তু মাথায় মায়ের ডাক্তারের টাকা কোথা থেকে আসবে? ফাইলে স্বাক্ষর করেন, কিন্তু পুরোপুরি মনোযোগ দিয়ে পড়েননি। এটা কি সিরাজুলের দোষ? না, এটা ব্যবস্থার দোষ। একটি ব্যবস্থা যদি তার কর্মচারীকে এমন চাপে রাখে যে তিনি কাজে মনোযোগ দিতে পারছেন না, তাহলে সেই ব্যবস্থার সেবার মানও কমে। এটা একটি চক্র। কম বেতন, মানসিক চাপ, কম মনোযোগ, খারাপ সেবা, সরকারি প্রতিষ্ঠানের বদনাম। নবম পে স্কেল এই চক্র ভাঙতে পারে। বেতন বাড়লে চাপ কমে, চাপ কমলে মনোযোগ বাড়ে, মনোযোগ বাড়লে সেবার মান বাড়ে। সপ্তম অধ্যায়, মেয়ের প্রশ্ন, যেটা বাবাকে সবচেয়ে বেশি ভাবায়। দর্শক, সিরাজুলের মেয়ে নিহা, বয়স 10। সে স্কুলে ভালো পড়ে। একদিন স্কুল থেকে ফিরে বলল, বাবা, আমার বান্ধবী রিয়ার বাড়িতে বড় টেলিভিশন আছে। সিরাজুল বললেন, তাই? নিহা বলল, আমাদের টেলিভিশনটা ছোট। সিরাজুল বললেন, হ্যাঁ। নিহা বলল, রিয়ার বাবা কি করেন? সিরাজুল বললেন, জানি না। নিহা চলে গেল, আর প্রশ্ন করল না। কিন্তু সিরাজুল বসে রইলেন। মাথায় ঘুরছে নিহার প্রশ্নটা, রিয়ার বাবা কি করেন? অর্থাৎ নিহা জানতে চাইছে, বাবা, তুমি সরকারি চাকরি করো, তাহলে আমাদের বড় টেলিভিশন নেই কেন? 10 বছরের মেয়ে সরাসরি জিজ্ঞেস করেনি, কিন্তু তার প্রশ্নের মানে সিরাজুল বুঝেছেন এবং উত্তর দিতে পারেননি। নবম পে স্কেলের পরে 2 বছর পরে নিহা বলল, বাবা, আমাদের টেলিভিশনটা পুরনো হয়ে গেছে। সিরাজুল বললেন, নতুন কিনব। নিহা বলল, সত্যি? সিরাজুল বললেন, হ্যাঁ, কিন্তু তোমার পরীক্ষায় A+ পেলে। নিহা হাসল, বলল, পাবো। সেই রাতে নিহা পড়তে বসল। স্বাভাবিকের চেয়ে বেশি সময় পড়ল। সিরাজুল দূর থেকে দেখলেন, একটা ছোট লক্ষ্য, একটা ছোট প্রতিশ্রুতি, কিন্তু এটাই পরিবর্তনের শুরু। অষ্টম অধ্যায়, যা হারিয়ে গেছে। স্বতঃস্ফূর্ততার গল্প। দর্শক, আর্থিক কষ্টে একটা জিনিস হারিয়ে যায় যেটার নাম কেউ সহজে দেন না। এর নাম স্বতঃস্ফূর্ততা। স্বতঃস্ফূর্ততা মানে হঠাৎ করে কিছু করা। বৃষ্টির দিনে হঠাৎ ইলিশ মাছ কিনে আনা, স্ত্রীকে হঠাৎ চমকে দিয়ে বলা, আজ বাইরে খাবো। ছেলেকে হঠাৎ বলা, কাল ক্রিকেট খেলতে যাবি আমার সাথে। এই হঠাৎগুলো একটি পরিবারকে জীবন্ত রাখে। কিন্তু যখন প্রতিটি টাকার হিসাব করতে হয়, তখন হঠাৎ বলে কিছু থাকে না। সব পরিকল্পিত, সব হিসেবি। সিরাজুল মনে করতে পারছেন না শেষ কবে স্বতঃস্ফূর্তভাবে কিছু করেছেন, শেষ কবে বিনা কারণে হেসেছেন, শেষ কবে বৃষ্টিতে ভিজেছেন, শেষ কবে রাতে হঠাৎ উঠে স্ত্রীকে বলেছেন, চল ছাদে যাই। এই ছোট আনন্দগুলো কোথায় গেছে? গেছে টাকার চিন্তায়। নবম পে স্কেলের পরে একদিন বৃষ্টি নামল হঠাৎ। সিরাজুল অফিস থেকে ফেরার পথে বাজারে ঢুকলেন। ইলিশ মাছ কিনলেন, বড় একটা, দামি।
বাসায় ঢুকে বললেন, আজ ইলিশ রান্না কর। সুমাইয়া অবাক হলেন, বললেন, হঠাৎ? সিরাজুল বললেন, বৃষ্টি পড়ছে, ইলিশ খাওয়ার দিন। সুমাইয়া হাসলেন। নিহা বলল, বাবা, কাল কি ছুটির দিন? সিরাজুল বললেন, হ্যাঁ, কেন? নিহা বলল, তুমি আজকের মতো কাল কি থাকবে? সিরাজুল বললেন, মানে? নিহা বলল, মানে হাসি মুখে। সিরাজুল থামলেন, মেয়ের মুখের দিকে তাকালেন, বললেন, হ্যাঁ, থাকব। নবম অধ্যায়। একটি সন্ধ্যা যা পাল্টে দিতে পারে সব দর্শক। এবার একটি সন্ধ্যার কথা বলি। নবম পে স্কেল কার্যকর হওয়ার পরে, ধরুন 6 মাস পরে, সিরাজুল অফিস থেকে ফিরলেন সন্ধ্যা 7টা। পাড়ার মসজিদে মাগরিবের আজান হচ্ছে। নামাজ পড়ে ঘরে এলেন। সুমাইয়া চা বানিয়ে দিলেন। নিহা পড়ছে। ছেলে, ধরা যাক নাম তাওহিদ, মোবাইলে গেম খেলছে। সিরাজুল বললেন, তাওহিদ, মোবাইল রাখ। তাওহিদ রাখল। সিরাজুল বললেন, চল ছাদে বসি। তাওহিদ অবাক হলো, বলল, এখন? সিরাজুল বললেন, হ্যাঁ। নিহাকেও ডাকলেন। সুমাইয়াও এলেন। 4 জন ছাদে বসলেন। বাইরে শেষ বিকেলের আলো। দূরে একটা মসজিদের মিনার। কেউ কথা বলল না। 5 মিনিট। তারপর তাওহিদ বলল, বাবা, আকাশ সুন্দর না? সিরাজুল বললেন, হ্যাঁ। সেই একটা হ্যাঁ, কিন্তু এটা আগের হ্যাঁ থেকে আলাদা। আগের হ্যাঁ মানে ছিল, বলছি কিন্তু মাথায় অন্য চিন্তা। এই হ্যাঁ মানে হ্যাঁ, আমি এখানে আছি সম্পূর্ণভাবে। এই সম্পূর্ণভাবে থাকাটাই পে স্কেলের সবচেয়ে বড় উপহার। 10ম অধ্যায়, যা পরিবর্তন হবে না। একটি সৎ স্বীকারোক্তি। দর্শক, এতক্ষণ আশার কথা বললাম, এখন একটা সৎ কথা বলবো। নবম পে স্কেলে সব সমস্যার সমাধান হবে না। সিরাজুলের বেতন বাড়বে, কিন্তু জিনিসপত্রের দামও বাড়ছে, বাড়ি ভাড়া বাড়ছে, সন্তানের পড়ার খরচ বাড়ছে। বেতন বাড়লে কিছুটা স্বস্তি আসবে, কিন্তু স্বর্গ আসবে না। সিরাজুল তবু ঋণে পড়তে পারেন, তবু মাসের শেষে কষ্ট হতে পারে, কিন্তু পার্থক্য হবে একটাই, চাপটা একটু কম হবে। টিকে থাকা থেকে একটু বেঁচে থাকার দিকে যাওয়া যাবে, এটুকুই। কিন্তু এটুকুই অনেক, কারণ একটু কম কষ্ট মানে একটু বেশি ঘুম, একটু বেশি হাসি, একটু বেশি মনোযোগ, একটু বেশি সময় সন্তানের সাথে। এই একটুগুলো জমে জমে একটা জীবন তৈরি করে। 11 অধ্যায়, শেষ কথা, যা বলা হয় না। তা শুনুন দর্শক, এই ভিডিওটি শুরু হয়েছিল যা বলা হয় না দিয়ে। সিরাজুলের ভালো আছি, যেটা আসলে ভালো নেই। সুমাইয়ার ঠিক আছে, যেটা আসলে ঠিক নেই। নিহার, রিয়ার বাড়িতে বড় টেলিভিশন, যার মানে আমাদের কেন নেই। এই না বলা কথাগুলোই একটি পরিবারের আসল ইতিহাস। নবম পে স্কেল এই ইতিহাস পাল্টাতে পারবে কতটুকু? পুরোপুরি নয়, কিন্তু কিছুটা। এবং জীবনে কিছুটা অনেক সময় অনেক বড়। কারণ কিছুটা ভালো মানে আজকের রাতে একটু ভালো ঘুম, কিছুটা কম চাপ মানে কাল সকালে অফিসে যাওয়ার আগে সন্তানের মাথায় একটু আদর করা, কিছুটা বেশি টাকা মানে স্ত্রীর মুখে একটু সত্যিকারের হাসি। এই ছোট ছোট কিছুটাগুলোই একটি পরিবার, একটি জীবন। বাংলাদেশের 22 লাখ সরকারি কর্মচারীর পরিবারে এই কিছুটা আসুক শীঘ্রই। সমাপনী। দর্শক, সিরাজুলের গল্পটা কি আপনার পরিচিত কারো গল্প? আপনার বাবার, ভাইয়ের, বন্ধুর, নিজের? এই ভিডিওটি যদি আপনাকে কোথাও ছুঁয়ে গিয়ে থাকে, লাইক করুন। যে পরিচিত মানুষটি এই মুহূর্তে এই ভালো আছি মুখোশটা পরে আছেন, তাকে শেয়ার করুন। হয়তো এই ভিডিও দেখে তিনি বুঝবেন তার না বলা কথাটা কেউ বুঝেছে। কমেন্টে লিখুন আজকের কোনো মুহূর্তটা আপনার জীবনের কোনো মুহূর্তের সাথে মিলে গেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নবম পে স্কেলের গ্যাজেট আসার সাথে সাথে আপনাকে জানাবো। আল্লাহ হাফেজ।